হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ইংরেজি গ্রামার গ্রামারের কিছু টপিক সম্পর্কে জানবো। চলো দেখি আমরা আজকে কি শিখবো। আজ আমরা শিখবো সেন্টেন্স স্ট্রাকচার, মানে একটি বাক্য কিভাবে তৈরি হয়। মানে একটি ইংরেজি বাক্য কিভাবে তৈরি হয় আমরা আজকে সেটি জানবো। আজকের ক্লাসে আমরা জানবো সেন্টেন্স কি, সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি এবং কমপ্লিমেন্ট কি। তাহলে চলো দেরি কেন, চলো শুরু করি। প্রথমে আমরা জানবো সেন্টেন্স কি। সেন্টেন্সের বাংলা তোমরা জানো যে বাক্য। ডেফিনিশন: এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট মিনিং। সেন্টেন্স বা বাক্য হলো কয়েকটি শব্দের সমষ্টি যা মিলিয়ে পূর্ণ অর্থ বোঝায়। অর্থাৎ আমাকে সেন্টেন্স হতে গেলে বা বাক্য হতে গেলে আমাকে কি আমার পূর্ণ অর্থ বোঝাবে সেই বাক্য দ্বারা। সেই বাক্য দ্বারা যদি পূর্ণ অর্থ না বোঝায় তাহলে আমরা সেটাকে সেন্টেন্স বলতে পারবো না। উদাহরণ হিসেবে কি আছে দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই। শি রিডস এ বুক, সে একটি বই পড়ে। তো শিক্ষার্থী দেখো, এখানে আমার কি এই বাক্য দ্বারা আমার একটি পূর্ণ অর্থ বোঝাচ্ছে। তার মানে এই দুইটা হচ্ছে সেন্টেন্স। যদি পূর্ণ অর্থ না বোঝায় তাহলে কিন্তু সেন্টেন্স হবে না। এখানে কয়েকটি শব্দের সমষ্টি আছে। অনেক সময় তোমাদের কি এক শব্দেও বাক্য হতে পারে। যেমন আমি যদি বলি যে গো, গো মানে যে ফুল স্টপ দিলাম, গো, যাও। দেখো এখানে একটা কিন্তু এক শব্দে পূর্ণ অর্থ বোঝাচ্ছে। অনেক সময় এক শব্দেও কি হবে, একটি বাক্য হতে পারে। আবার সেন্টেন্সের সুশৃঙ্খল পদ সমষ্টি না হলে কিন্তু সেটি সেন্টেন্স হবে না। যদি আমি লিখি রাইস ইট আই রাইস ইট লিখলাম, দেখো এখানে কিন্তু যে পদের যে সুশৃঙ্খল যে পদ সমষ্টি সেটা কিন্তু এখানে প্রতীয়মান নয় বা এখানে নাই। এটাও কিন্তু তোমার সেন্টেন্স হবে না। দেখো এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্বটা শেষে আছে, আবার রাইসটা কি আছে মাঝখানে আছে, অবজেক্ট। কিন্তু এটাও কিন্তু তোমার সেন্টেন্স হবে না। অতএব তাহলে আমরা কি জানলাম, সেন্টেন্স হতে গেলে আমাকে কমপ্লিট মিনিং থাকতে হবে, মানে পূর্ণ অর্থ বোঝাবে। পদের সুশৃঙ্খল পদ সমষ্টি থাকতে হবে বা অবস্থান থাকতে হবে, না হলে কিন্তু আমরা ওটাকে সেন্টেন্স বা বাক্য বলতে পারবো না। তাহলে আমরা জানলাম যে সেন্টেন্স কি। এখন আমরা জানবো সাবজেক্ট সম্পর্কে। সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। বাক্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের সংজ্ঞাটা আমরা কি, চলো একটু জানি। দ্য সাবজেক্ট ইজ দ্য পার্সন অর থিং হু ডাজ দ্য ওয়ার্ক। যে ব্যক্তি বা বস্তু কাজটি করে অথবা বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্ট বলে। সহজ প্রশ্ন হু বা ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে তোমার সাবজেক্ট। যেমন এখানে দেখো, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে দেখো যে যে আমি, সে কিন্তু তোমার বাক্যে কাজটা করে, তাই না? যেমন হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, সে একজন কি ইঞ্জিনিয়ার। এখানে দেখো এই যে হি সম্পর্কে বলা হচ্ছে যে সে একজন ইঞ্জিনিয়ার। তাইলে আমার সংজ্ঞা অনুযায়ী আমরা যে পাচ্ছি কি, যে যে ব্যক্তি বা বস্তু কাজটি করে অথবা বাক্যে যার সম্পর্কে বলা হয়। এখানে কিন্তু আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, এখানে আইটা কাজ করে। এবং হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, সে একজন ইঞ্জিনিয়ার, এখানে হি সম্পর্কে বলা হচ্ছে। তার মানে এখানে হিটা আমার কি হবে, হিটা হচ্ছে আমার সাবজেক্ট। এবার রহিম গোস টু স্কুল, রহিম স্কুলে যায়, এখানে রহিমটা হচ্ছে সাবজেক্ট। তারপর হচ্ছে দ্য বার্ড ফ্লাইস, পাখিটি ওড়ে, এখানে কে ওড়ে, পাখি ওড়ে। তার মানে এই দ্য বার্ড এখানে আমার হচ্ছে কি, তোমার সাবজেক্ট। তাহলে এখানে এই বাক্যগুলোতে সাবজেক্ট কি কি আছে, আই, এই যে রহিম, দ্য বার্ড, হি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সাবজেক্ট সম্পর্কে তোমাদের ধারণা কি হয়েছে, স্পষ্ট হয়েছে। এখন আমরা জানবো হচ্ছে ভার্ব সম্পর্কে। ভার্ব হচ্ছে যে কাজ। এ ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট শোস অ্যাকশন অর স্টেট। বাংলা অর্থ হচ্ছে ভার্ব হলো এমন একটি শব্দ যে কাজ বা অবস্থা বোঝায়। যেমন উদাহরণ হিসেবে, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, গো মানে যাওয়া, রিড মানে হচ্ছে পড়া, ইজ ইজ এম আর এগুলো হচ্ছে তোমার কি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। দেখো এগুলো দ্বারা হচ্ছে কোনো না কোনো কাজ বা অবস্থা বোঝায়। যেমন উদাহরণ হিসেবে যখন এখানে আছে, শি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। এই যে চিঠি লেখে, এই যে লেখা দ্বারা আমার কি বোঝাচ্ছে, এটা কাজ বোঝাচ্ছে। ঠিক আছে।
হি ইজ হ্যাপি, সে হচ্ছে, সে খুশি। তার মানে আমার এখানে কি বোঝাচ্ছে ইজ দ্বারা? সে তার অবস্থা বোঝাচ্ছে যে সে কি, সে হচ্ছে খুশি বা সুখী। তাইলে আমার এই ভাগগুলো দ্বারা আমার হচ্ছে কি বোঝাচ্ছে, কাজ বা অবস্থা বোঝাচ্ছে। তাহলে আমরা এগুলো কি জানাবো, এগুলো হচ্ছে একটি ভার্ব। এবং প্রিয় শিক্ষার্থী দেখো, ভার্বের অবস্থান হচ্ছে সাবজেক্টের পরে। তাহলে আমরা ভার্ব কোথায় বসাবো? ভার্ব বসাবো সাবজেক্টের পরে। আশা করি তোমরা ভার্ব সম্পর্কে জানছো। যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ফার্দার আমি এগুলো কি আরো ডিসকাস করবো। এখন আসো, সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অবজেক্ট। এর অবজেক্ট হচ্ছে, এর বাংলা হচ্ছে কর্ম। তাহলে অবজেক্ট কাকে বলে? অবজেক্ট ইজ এ পারসন অর থিং দ্যাট রিসিভস দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব। ভার্ব এর কাজটি যার উপর পড়ে, ভার্বের কাজটি যার উপর পড়ে তাকে অবজেক্ট বলে। যেমন হচ্ছে হোম এবং হোয়াট। ভার্ব, ভার্ব এখানে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। এই জিনিসটা তোমরা ভালো করে মনে রাখবা, যে হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে অবজেক্ট। যেমন দেখো এখানে, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে আমি যদি এখন এই ভার্বকে প্রশ্ন করি যে আমি কি খাই, আমি কি, সরি, আমি যদি ভার্বকে প্রশ্ন করি যে আমি কি খাই, তাহলে আমার উত্তর বের হবে রাইস। তাইলে এই রাইসটা হবে কি এখানে অবজেক্ট। এবং দেখো এই ভার্বের কাজটি কার উপর পড়ে? এই রাইসের উপর। ঠিক আছে? এবং এই রাইস না থাকলে তোমার এই সেন্টেন্সটা কি, সেন্টেন্সটা অসম্পূর্ণ মনে হতো। আবার আরেকটা উদাহরণ দেখো, শি রিডস এ বুক, সে একটি বই পড়ে। এখন তুমি এই রিডস কে প্রশ্ন করো, এই ভার্বকে যদি প্রশ্ন করো যে সে কি পড়ে, তাহলে কিন্তু আমার উত্তর পাওয়া যাবে একটি বই পড়ে। তাহলে আমার এই বুকটা কি হবে? এই বুকটা হচ্ছে আমার অন্তে। তৃতীয় নম্বর উদাহরণটা দেখো, কি আছে, হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। এখন আমি যদি এই হেল্পকে প্রশ্ন করি কাকে সাহায্য করে, উত্তর আসবে আমার কি, আমাকে সাহায্য করো। তাহলে এখানে অবজেক্ট কোনটা? এটা হচ্ছে এই মিটা হচ্ছে আমার অবজেক্ট। এবং একটা জিনিস মনে রাখবে, অবজেক্টের সাথে অবশ্যই কি ভার্বের সম্পর্ক থাকবে। অবজেক্টের সাথে কার সম্পর্ক থাকবে? ভার্বের সম্পর্ক থাকবে। যেমন দেখো আমি এখানে সবগুলো প্রশ্ন করতেছি তোমার ভার্বকে, ভার্বকে যখন প্রশ্ন করতেছি কি এবং কাকে দ্বারা, তখন কিন্তু আমার এই উত্তরগুলো বের হচ্ছে। তার মানে এগুলো আমার হচ্ছে একটি অবজেক্ট। আশা করি তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আমরা যাব পরবর্তী কি আছে দেখি। পরবর্তীতে সেন্টেন্সের একটি অংশ হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। ডেফিনেশনটা কি? এ কমপ্লিমেন্ট কমপ্লিটস দ্য মিনিং অফ দ্য সাবজেক্ট অর অবজেক্ট। এর অর্থ হচ্ছে কমপ্লিমেন্ট বাক্যের অর্থ সম্পূর্ণ করতে সাহায্য করে। সাধারণত এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে তোমার হচ্ছে কমপ্লিমেন্ট বসে। কোনগুলো ভার্বের পরে বসে? এই যে অক্সিলারি ভার্ব গুলো আছে। এছাড়াও তোমার কি ওয়ার আছে, তোমার বিকাম, বিকাম, এগুলো ভার্বের পরে কি বসে? এগুলো ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে। যেমন হচ্ছে যদি বলি, যে উদাহরণ আছে, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখানে দেখো যদি এই স্টুডেন্টটা না থাকতো, মনে করো স্টুডেন্টটা নাই, তাহলে কি, তাহলে আমার এই সেন্টেন্সটা সম্পূর্ণ হতো না। হি ইজ, সে, তাহলে সেতে কি, সেতে কোনো একটা কিন্তু আমার অর্থ বোঝা যাচ্ছে না। বুঝা গেছে? তাহলে আমার এটা, তাহলে আমার এই স্টুডেন্ট থাকার কারণে আমার এই বাক্যটা সম্পূর্ণ হচ্ছে। আবার দুই নম্বর উদাহরণটা কি আছে, শি ইজ হ্যাপি, সে সুখী বা সে খুশি। এখানে যদি হ্যাপি না থাকে তাহলে দেখো কিন্তু বাক্যটা আমার সম্পূর্ণ হয় না। শি ইজ, সে, তাহলে সে কি, মানে বাক্যটা আমার সম্পূর্ণ হচ্ছে না। তাহলে আমার বোঝা যাচ্ছে যে আমার এই হ্যাপি থাকার কারণে আমার বাক্যটা কি হচ্ছে, সম্পূর্ণ হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আমার একটা কি, কমপ্লিমেন্ট। এবং একটা জিনিস সবসময় মনে রাখবা, যে কমপ্লিমেন্টের সাথে কার সম্পর্ক? সাবজেক্টের সম্পর্ক। কমপ্লিমেন্টের সাথে কার সম্পর্ক? সাবজেক্টের সম্পর্ক। দেখো এখানে, দেখো এখানে হি ইজ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তাহলে ছাত্রটাকে, ছাত্রটা কিন্তু আলটিমেটলি এই হি। তাইলে আমার সাবজেক্টের একটা পরিচয় হচ্ছে এই কমপ্লিমেন্ট।
আবার দেখো শি ইজ হ্যাপি, হ্যাপিটাকে এই কিন্তু শি। তোমরা জানো আমরা অবজেক্টে বলছিলাম যে অবজেক্টে কার সাথে সম্পর্ক, ভার্বের সাথে সম্পর্ক। তোমরা আবার যদি আবার দেখো, তোমরা অনেক সময় তোমাদের এইটা একটু কনফিউশন হয়ে যায় যে কোনটা অবজেক্ট কোনটা হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো এইখানে আই যে আমি আর রাইস দুটো কিন্তু আলাদা জিনিস। তবে সি এবং এ বুক, দেখো এই দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস, একই না কিন্তু। আবার হি এবং মি দুটো আলাদা জিনিস, অবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক। আবার কমপ্লিমেন্টে দেখো, কমপ্লিমেন্টে কিন্তু এই হি এর একটা পরিচয় হচ্ছে স্টুডেন্ট, তার মানে সে একই ব্যক্তি আর কি। তারপর হচ্ছে হ্যাপি, এখানে কিন্তু হ্যাপিটা ওই শির অবস্থা বোঝাচ্ছে। তার মানে এই আমার কমপ্লিমেন্টের সাথে কার সম্পর্ক, কমপ্লিমেন্টের সাথে সাবজেক্টের সম্পর্ক। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়েছে। যদিও তারপর সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আহ, এখন তাহলে আমার সেন্টেন্স স্ট্রাকচার তাহলে আমার কিভাবে গঠন গঠন হইতে পারে। দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই ট্রাইস। আবার সেন্টেন্স কিভাবে গঠন হইতে পারে, উইথ কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। শি ইজ এ টিচার, তাহলে দেখো এই টিচারটা কিন্তু সি, তার মানে আমার বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। আবার রাইস আলাদা, দেখো এই সাবজেক্ট আলাদা, তার মানে আমার এখানে এটা কিন্তু ভার্বের সাথে সম্পর্ক। তাহলে আমার সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে গঠন হতে পারে তোমরা আশা করি বুঝেছো। তাহলে আমরা কি আর শিখলাম সেন্টেন্স স্ট্রাকচারের তার গুরুত্বপূর্ণ অংশগুলো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা কি প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আমরা কি শিখবো, কাইন্ডস অফ সেন্টেন্স, মানে সেন্টেন্সের প্রকার আমরা শিখবো। তো তোমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আহ, পরবর্তী টিউটোরিয়ালে আমরা বলছি যে আমরা কি সেন্টেন্সের প্রকার শিখবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, এবং তোমরা যারা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। সবাই ভালো থাকো।